'৯৯তে ছাত্র সমাজের 10 দফা ছিল। সেই 10 দফা ছিল সবার জন্য বিনামূল্য শিক্ষা এবং অন্যতম যে দাবিগুলো ছিল শিক্ষাকে আরো যে বেসরকারীকরণ করা চলবে না এবং ছাত্র সংসদ নির্বাচন বলে দিতে হবে, ক্যাম্পাসে দখলদারিত্ব, চাঁদাবাজি, হল দখল, র্যাগিং এগুলো থাকবে না। আমরা দেখলাম সেসময় বিএনপি ক্ষমতায় এসে প্রথম এই ছাত্র সংসদগুলিকে বন্ধ করে দেয়, তার খেসারত বিএনপিকে পরবর্তীতে দিতে হয়েছে। সেই আলোচনাও আমরা করবো আজকে। আমরা দেখলাম যে এবং ৯০ সালের পরবর্তীতে এখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো লাইসেন্স পাওয়া শুরু করে। একটা স্বাধীন দেশে, যে দেশে জনগণ লড়াই করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের দাবি আদায় করে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করলো, সে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বৈধতা দেওয়া শুরু হলো। আজকে আমাদের দেশে এই যে পরীক্ষা দেয় 13 লক্ষ শিক্ষার্থী, আমরা দেখি যে 13 লক্ষ শিক্ষার্থীর মধ্যে উচ্চশিক্ষা আমাদের দেশে আসন কত, মাত্র 1,11,80,000। তার মানে আর 1.5 লক্ষ শিক্ষার্থী তারা ভর্তি হওয়ার সুযোগ নেয়। আমাদের দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় 4টি, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং অন্যান্য 50টা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিএড, মেডিকেল সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলিয়ে উচ্চশিক্ষায় আমাদের আসন সংখ্যা হচ্ছে মাত্র 7,000। তার মানে প্রতি বছর ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে যারা গোল্ডেন এ প্লাস পায়, যারা এ প্লাস পায়, তারাও চাইলে আমাদের দেশে উচ্চশিক্ষা ভর্তি হতে পারবে না, কারণ আমাদের দেশে উচ্চশিক্ষা অত আসন নাই। তাহলে গত 50 বছরে, গত 52 বছরে এই যে হঠাৎই আমার সাথে ক্লাস ওয়ানে ভর্তি হয়, ইন্টারমিডিয়েট থেকে অনেক শিক্ষার্থীকে ধরে পড়ে, তারা যে ভর্তি হতে পারছে না, তাদের জন্য যে পর্যাপ্ত আসন নাই, এই কথাগুলিকে আমরা দেখেছি। আমাদের রাষ্ট্র যারা এতদিনে ক্ষমতা ছিল তারা কি দেশের শিক্ষার্থীদের কথা কি ভেবেছে? আমরা স্পষ্ট রেখে দেখতে পাই তারা এগুলো ভাবে নাই, ভাবলে তো আমাদের জন্য অত আসন রাখতো। আমরা দেখি এই যে কর্মসংস্থান, কোনো না কোনো পড়াশোনা করে কর্মসংস্থানের ব্যবস্থা নাই, বিদেশে যাবে, ওই বিদেশে যেতে চায়, জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে ঢুকতে চায়, বিমুক্ত সাগরে আমার ভাইদের লাশ আবিষ্কার হয়, তাদের লাশ আজকে বিমুক্ত সাগরে বসে, থাইল্যান্ডে তাদের গণকবর আবিষ্কার হয়। এই যে দেশে কর্মসংস্থানের অভাব না থাকার ফলে আজকে জীবনের ঝুঁকি নিয়ে তাকে ওই বিমুক্ত সাগর পাড়ি দিতে হচ্ছে বলতে পারে। আজকে তো এই দেশে তার কর্মসংস্থান হওয়ার কথা ছিল। আমরা দেখি অতীত দিনে বিএনপি যখন এসে এই ছাত্র সংসদগুলি বন্ধ করেছে, আজকে যখন 2014 সালে আওয়ামী লীগ যখন প্রথমবার অবৈধভাবে ক্ষমতায় আসে, ছাত্র সমাজকে তারা রাজপথে নামাতে পারে নাই, কারণ সকল বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদগুলি বন্ধ করে দিয়েছিল তারাই এসে, আর আওয়ামী লীগ এসে আর সেগুলো চালু করে নাই। আমরা দেখলাম 18 সালে এসেও জাতির যারা কর্ণধার, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সেই ছাত্র সমাজকে এখানে 18 সালেও ডাকসু নির্বাচন সহ কোন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছিল না। 18 সালেও একতরফা রাতের মধ্যে ভোট করে এই আওয়ামী লীগ আবার ক্ষমতার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখলাম এবারে 24 তারা একই কায়দা করেছে। 18 সালে মানুষকে একটি মিলাফেলানোর জন্য শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নাটক সাজিয়ে ডাকসু নির্বাচন দিয়ে ছাত্রদের আন্দোলনকে একটু প্রশমিত করার জন্য তারা কাজ করেছে। আজকে যদি সারা দেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ থাকত, ছাত্ররা যদি তার মতামত প্রকাশ করতে পারত, তাহলে কোন স্বৈরাচার আজকে গণতন্ত্রের নাম নিয়ে এসে তার স্বৈরাচারী কার্যকলাপ, তার ক্ষমতাকে তারা চুক্তিবদ্ধ করতে পারত না। দেশের মানুষকে কথা বলার অপরাধে, কাটিনাকার অপরাধে, ওই ভিন্নমত পোষণ করার অপরাধে, ওয়াজ করার অপরাধে আজকে তাদেরকে জেলে নিয়ে যেত না। আমরা তাই বলতে চাই, তার জন্য আজকে সবাই এসেছে, সুযোগ এসেছে। আমাদের 9 দফার মধ্যে রয়েছে অবিলম্বে আমরা গাজীপুরের গত সমাবেশ থেকে আমরা আমাদের ছাত্র সংসদের দাবি তুলেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধুমাত্র ছাত্রীদের দাবি দেওয়া নিয়ে আমরা যে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেই বৈষম্যহীন রাষ্ট্র কিন্তু বাস্তবায়িত হবে না। কারণ ছাত্রীরা স্কুল কলেজে শুধু জ্ঞান উৎপাদন করে, তারা গবেষণা করে, ভিন্ন মতের চর্চা করে, যেহেতু বয়স তাদের কম, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। কিন্তু
ওই কারখানাতে শ্রম দেয় গার্মেন্টস শ্রমিকরা। ওই আমি যে ভাত খাই, আমি যে তরকারি খাই প্রতিদিন, সেই কৃষিকাজ উৎপাদন করে ওই কৃষকরা। আজকে আমার দেশের প্রতিটা সেক্টরে এই আমরা দেখলাম এই করোনার সময়ও সকল কিছু সারা দেশে বন্ধ, কিন্তু গার্মেন্টস শ্রমিকদেরকে টাকা করে নিয়ে এসে পশুর মতো করে নিয়ে এসে তাদেরকে কিন্তু এই গার্মেন্টসে কাজ করিয়েছে। কেন এই কারফিউর মধ্যে এই আজকে গাজীপুরে দাঁড়িয়েছি বলে গার্মেন্টস শ্রমিকদের কথা বলছি, কারণ এখানে গার্মেন্টস শ্রমিকদের সংখ্যা বেশি। অনেক গার্মেন্টস শ্রমিক ভাইরা তো এই বক্তব্যগুলো শুনছেন, সেজন্যই বলছি। এই কারফিউর মধ্যে প্রথম দিন ছাড়া পরবর্তী সকল দিন আমরা দেখলাম গার্মেন্টস গুলো খোলা রেখেছে। একদিন গার্মেন্টস বন্ধ রেখেছে, এই রাষ্ট্রের অর্থের ক্ষতি কত আপনারা জানেন? 1000 কোটি টাকা থেকে 1600 কোটি টাকা। তাহলে আন্দোলন করে ফেলে ছাত্ররা, আপনারা কি করলেন? আপনারা স্কুল কলেজগুলি বন্ধ করে দিলেন। আর ছাত্রদের সাথে যদি শ্রমিকরা এক জায়গায় আন্দোলন শুরু করতো, কারখানাগুলো বন্ধ করলে আমরা দেখলাম ওই শেখ হাসিনা কারফিউ কাদের সাথে মিটিংয়ে বসেছে, সেনাপ্রধান, ওই যে বিমান বাহিনী প্রধান, পুলিশের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, ওই ব্যবসায়ীদের সাথে। কোন ছাত্র প্রতিনিধি, কোন শ্রমিকের প্রতিনিধির সাথে কি এই হাসিনা বসেছে? শেরেবাংলা হচ্ছে গণভবন, এই গণভবনের নিচ থেকে কি টাকা উৎপাদন হয়? এই গণভবনে কি কোনো কিছু তৈরি হয়? এই 42 ডিগ্রি তাপমাত্রা যে রিক্সা শ্রমিক ভাই আমার রিক্সা চালিয়ে ট্যাক্স দেয়, তার ট্যাক্সের টাকায় এই রাষ্ট্রের যে পুলিশ, আর্মি, এমপি, ওই প্রধানমন্ত্রী বেতন হয়। আমার যে গার্মেন্টস শ্রমিকের ভাই মাত্র 12,500 টাকা মজুরি নেয়। এই গরমের মধ্যে সে যে কাম দেয়, নিজে না খেয়ে তার শরীরকে কম্প্রেসার করে যে উদ্বৃত্ত মুনাফা সে করে, সেই মুনাফার ট্যাক্সের টাকায় এই মালিক BMW কিনে দেশের বাইরে বাড়ি করে, তাদের করের টাকায়, কৃষকের করের টাকায় এই ব্যবসায়ীরা, এই এমপিরা গিয়ে আজকে তারা তাদের কানাডাতে বাড়ি করে, বেলুনটাকে বাড়ি করে, এগুলো আপনারা জানেন। এই হচ্ছে তাদের অবস্থা। এই সংসদে কি কোনো কিছু তৈরি হয়? সংসদে কোনো কিছু তৈরি হয় না। এই সচিবরা যে সচিবালয়ে বসে থাকে, ডিসি অফিসে বসে থাকে, তারা কি কোনো কিছু তৈরি করে? হাইকোর্ট, জাজ কোর্টের ভিতরে কি কোনো কিছু তৈরি হয়? তাহলে যে জিনিস তৈরি করে সকল দেশের আমাদের সেই কৃষক, আমাদের যে অন্য জায়গায় সেই চাষারা, দেশ মাতারি মুক্তিকামী আমার দেশের চাষা রবীন্দ্রকে তার কবিতার মধ্যে বলেছে। আমরা দেখি এই শ্রমিকদের সাথে আজকে ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয়, আমরা যেমন রাষ্ট্র চাই তেমন রাষ্ট্র কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আর যদি তা না হয়, এখানকার যে ব্যবসায়ী গ্রুপ, ওই যে মুনাফাখোররা, তারা এখানে বসে আছে, তারা নানা রকম তাল বাহানা করে তমুক দলের বদলে তমুক দলকে বসিয়ে আবার তাদের যে রাষ্ট্রীয় সিস্টেম, এই সিস্টেমের কথা বলে আমাদেরকে পিটিয়ে আবার ওই একটা সিস্টেমে চলে যাবে। তার জন্য আমাদের সবাইকে আজকে রাজনৈতিক সচেতন হতে হবে। আমরা একটা কথা বলতে চাই, আমাদের প্রজন্মকে বলা হয় হাইওয়েট পলিটিক্সের প্রজন্ম। আমরা নাকি রাজনীতিকে ঘৃণা করি। ওই রাজনীতির ঘৃণাটা আমরা যারা তরুণ, আমরা যারা আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের মনে রাজনীতিকে ঘৃণার মতো কালা দিয়েছে। যারা গত কয়েক বছর মধ্যে পরবর্তী ক্ষমতায় ছিল, তাদের যে রাজনৈতিক চর্চা, সেই রাজনৈতিক চর্চা কিন্তু আমাদের মননে, আমাদের চিন্তার মধ্যে ঢুকিয়েছে। আমরা তো দেখেছি এই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের মা বোনেরা কিভাবে লড়াই করেছে। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদার সূর্যসেন, আসাদুল্লাহরা লড়াই করেছে। প্রীতিলতা ওয়াদ্দেদার উনি বলেছে আমার ভাইয়েরা যদি দেশের জন্য লড়াই করে, আমরা বোনেরা কেন পিছিয়ে থাকবো। এই প্রীতিলতা সেও চট্টগ্রামে ওই ব্রিটিশদের ক্লাবে আক্রমণ করেছে ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তখন তাদের স্বদেশী বলতে, দেশপ্রেমী বলতে। আজকে আমরা দেখলাম পাকিস্তান আমলে যারা ওই পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে মানুষ শ্রদ্ধা করত। নেতারা যখন গ্রামে যেত, হাজার হাজার মানুষ পাশের গ্রাম থেকে চলে আসছে তাদের কথা শুনতে। তাহলে আমরা যারা রাজনীতিকে ঘৃণা করা শুরু করেছি, আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ের মধ্যে কি থাকবে না থাকবে একজন শিক্ষামন্ত্রী ঠিক করে, সে একটা রাজনৈতিক দলের নেতা। কারণ আমার রাষ্ট্রের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা করে কোনো না কোনো রাজনৈতিক দল।
সেগুলো সে দলই পরিচালনা করবে, সেটা একটা রাজনৈতিক দল। রাজনীতি মানে পৌরনীতির ভাষা যদি বলি, রাষ্ট্রের নাগরিকের কি কর্তব্য রয়েছে, নাগরিকের রাষ্ট্রের প্রতি কি কর্তব্য রয়েছে, এটাই হচ্ছে রাজনীতি। তাহলে আমরা দেখলাম আমাদের এখানে রাজনীতির নামে টেন্ডারবাদী, চাঁদাবাদী, আমাদের এখানে রাজনীতির নামে হলো দখলদারিত্ব, এখানে রাজনীতির নামে প্রকল্পের অর্থপুরি, এখানে রাজনীতির নামে গুন্ডাতন্ত্র কায়েম করেছে। আমার বোনেরা নিরাপদ না। আজকে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন গত কয়েক বছর যে পরিমাণ দর্শন করেছে, 71 সালে পাকিস্তানিরা এই পরিমাণ দর্শন করে নেয়। আমার মা বোনেরা আজকে নিরাপদ ছিল না। আমার একজন বোন সন্ধ্যা হওয়ার সাথে সাথে আতঙ্কে থেকে বাসা থেকে বের হতে পারবে কিনা। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? যে দেশে আমার বোন একটা সন্ধ্যা হলে তার প্রয়োজনে বিপদেশে রাস্তায় বের হতে পারবে না, এই দেশ কি আমরা চেয়েছিলাম? তাহলে এরকম একটা রাষ্ট্র ওদের থেকে যারা ক্ষমতায় ছিল তারা এটা তৈরি করেছে। আমার বোন যখন স্কুলে কলেজে যায় আতঙ্কে থাকতে হয়, কোন ছেলে তাকে টিচিং করতেছে, কোন ছেলে তাকে বিরক্ত করতেছে। একটা ছেলে, একজন শিশু, সে কি জন্মগ্রহণ করে চোর হয়? একজন মানুষ কি জন্মগ্রহণ করে দর্শক হয়? তাহলে তাকে চোর কে বানায়, তাকে ধর্ষক কে বানায়? এই যে সিস্টেম, যে রাষ্ট্র আমাদের এখানে তৈরি হয়েছে, এই সিস্টেমটাকে চোর বানায়। একজন মানুষ যখন খেতে পায় না, একজন মানুষ যখন খেতে পায় না, সে যখন কর্মসংস্থান পায় না, তার যখন পড়াশোনা করতে পারে না টাকার অভাবে, পাশের ভাই যখন মিছিলে নিয়ে যাওয়ার নাম বলে তার পকেটে কিছু টাকা ঢুকিয়ে দেয়, টাকা নিয়ে যখন তার আশেপাশে এই যে মাদক ঢুকায়, বাংলাদেশের সীমান্তে বিজিবি আছে, পুলিশ আছে না? আমাদের সীমান্তের রক্তে বিজিবি আছে না? এই বিজেপিকে সীমান্ত পাহারা হয়। তাইলে সিনসিডি, লিয়াবা এগুলো কোন জায়গা দিয়ে ঢুকে আমাদের দেশে? তারা কি জানে না? তারা জানে। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে এই মাদকগুলিকে পার্সেন্টেজ খেয়ে দেয়। পুরা রাষ্ট্র, এই মন্ত্রণালয় মন্ত্রী পার্সেন্টেজ খায়, এই ডিসি অফিসের ডিসিরা পার্সেন্টেজ খায়, নেতারা কাজ করতে গেলে তারা পার্সেন্টেজ খায়। আমরা যারা বাজার দ্রব্য মূল্য বেশি দামে কিনি, আড়ত থেকে শুরু করে এই আড়তের মালিক হচ্ছে যারা ক্ষমতাসীন, তারাও সেখানে পার্সেন্টেজ খায়। আনতে আনতে রাস্তার মধ্যে চাঁদাটা দেওয়া লাগে। এই যে কারি নেতারা যারা মরে মরে থাকে ক্ষমতার, তাদেরকে চাঁদা দেওয়া লাগে। এই চাঁদা বিধিতে আমার যে কৃষক টমেটো উৎপাদন করে, আলু উৎপাদন করে, সে 3 টাকা 10 টাকা দরে বিক্রি করে, আর আমি ওই গাজীপুর চৌরাস্তার বাজারে গিয়ে আমার কিনতে হয় 60 টাকা 80 টাকা দিয়ে। তাহলে একদিকে আমার কৃষকও থাকতেছে, আবার আমি জনগণ হিসাবে অতিরিক্ত বেশি দামেও কিনতেছি। মাঝখান দিয়ে এই টাকাগুলো কারা নেয়? এই টাকাগুলো নেয় এই যে যারা ব্যবসায়ী চিন্তিতে, এই যে যারা ক্ষমতাসীন, এই যে যারা এই রাষ্ট্রের সিস্টেমের সাথে জড়িত, তারা এসে নেয়। তাহলে যেই আলোচনার মধ্যে ছিলাম, এই যে ছাত্ররা তাদেরকে চোর বানায় কারা, তাদেরকে সন্ত্রাস বানায় কারা, এই যে সিস্টেম আমাদের এখানে রয়েছে, এই যে আমাদের এখানে যে ব্যবস্থা এখানে রয়েছে, এই ব্যবস্থা করার। সুতরাং আমরা অতীতের মতো কি আগের সেই রাজনীতিতে আমরা চলে যাব? সেই রাজনীতিতে চলে গেলে এখন থেকে যেখানে বলবে, আচ্ছা একটা কথা বলি, আমি শেষ করবো, আমাদের কর্মসূচি ফরমালি চলবে। বিএনপি গত 17 বছর ধরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দেশের যত বিরোধী দল আছে সবাই মিলে আন্দোলন করছে। সর্বশেষ এই 24 সালে আন্দোলন করছে, সেনাবাহিনীকেও রাস্তায় নামানো লাগে নাই বিরোধী দলকে দমন করার জন্য। এই বিরোধী দল কি আন্দোলনে সফল হয়েছে? সফল হয়নি। কিন্তু আমরা ছাত্ররা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করি, তাহলে কি দাবি আদায় করা সম্ভব? দেশের সমস্ত বিরোধী দলের চাইতে তারা বেশি শক্তিশালী, আমরা বেশি শক্তিশালী। সুতরাং দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তার চাইতে আমরা যদি আমাদের অধিকারের ভিত্তিতে, আমাদের দাবির ভিত্তিতে, আমরা যদি আমাদের অধিকার আদায়ের দাবিতে, আমাদের সমস্যাগুলি সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি, আমাদের চাইতে বেশি রাজনীতি কি ওই বিরোধী দলগুলো করতে পারবে? তাহলে আমরা যদি আগের মতো সেই রাজনীতি ফিরে যেতে না চাই, সেরকম একটা দেশ না চাই, আমাদের সবাইকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতি হবে আমার আপনার অধিকারের রাজনীতি, সেই রাজনীতি হবে আদর্শ ভিত্তিক রাজনীতি, সেই
রাজনীতি হলো সচেতন রাজনীতি। সেই রাজনীতি আমার আপনাকে মুক্তি দিবে একটা সুন্দর সত্যের আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এই আশাবাদের জন্য আমাদের কর্মসূচি চলবে। এই পর্যায়ে আমাদের কর্মসূচির পরবর্তী যে বক্তারা এবং আমাদের যে বিষয়গুলি রয়েছে বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের অল বদ্র আজম কলেজের অন্যতম একজন আন্দোলনকারী, অন্যতম সমন্বয়ক এবং গাজীপুরের বিভিন্ন কলেজকে যে সমন্বয় করেছে ছাত্রনেতা বশির আহমেদ।